সোনার বাংলা ঘর থেকে উপর বাংলা করে দিয়েছে। আমরা গরিব মানুষ কোথায় যাব, কি করে খাবো? আমাদের বাল বাচ্চা নেই, আমাদের সংসার ধর্ম নেই, আমরা দিন আনি দিন খাই। মমতা দিদি ছিল এরকম করতো না, এখন উনি আছে আমরা ওরা তুলে দিচ্ছে বলে এখন আমাদের গোলা কেটে ফেলে দিচ্ছে। আর এসব মানুষগুলো কোথায় কি খাবে, কি করবে? এদের বালিয়ারা চুরি করবে নাকি ডাকাতি করবে? কি করে খাবে? চুরি করলেও দোষ, ডাকাতি করলেও দোষ, তাদের ধরে মারবে। ভালো লোক চুরি করে না পালাবে না, খারাপ লোক চুরি করে না পালাবে না। ভালো লোকে ধরবে, খারাপ লোকে ধরবে না, কোনোদিন ধরবে না। যতক্ষণ খাটবে ততক্ষণ খাবে। তাই এইসব বাদের লোকগুলো কোথায় যাবে, কি খাবে লোকগুলো? হ্যাঁ, আমার কি খারাপ করেছিলাম? হ্যাঁ হ্যাঁ, যত জল তখন সব তো তুলেই দিয়েছে স্টেশনে, আমরা কি করে খাবো বলো দিদি? হ্যাঁ, আমরা বিনা নোটিশ ছাড়া এটা হয়েছে। হ্যাঁ, বিনা নোটিশে বিগত শুক্রবারে রাত্রেবেলা যখন চলে যাবার পরে হয়েছে, লাস্ট টাইম চলে গেছে, তারপরে এরা চোরের মতন ঢুকাচ্ছে, চোরের মতন ঢুকে লুটপাট করেছে। আমাদের কোটি কোটি টাকা জিনিস ছিল দোকানে, এক এক দোকানে ছিল 50,000 টাকা জিনিস, এক এক দোকানে 20,000 টাকা, এক এক দোকানে 10,000 15,000 টাকা জিনিস ছিল। হ্যাঁ, চোরের মতন ফেলবে কেন? ফেলতে গেলে আগে থাকতে বলবে, তখন দাঁড়াতে আমাদের বলবে চোরের মতন ফেললো কেন? অফিসারটা বলেছিল আমরা কোনো দোকান তুলবো না, তার জন্য রাত্রি লাস্ট টাইম চলে যাওয়ার মধ্যে ওরা চুরের মতন চুরি করে সব দোকানগুলো ক্লিয়ার করে দিয়েছে। ওরা আমাদের সঙ্গে আগে বলেছে আমরা দোকান কোনো তুলবো না, তোমরা যেরকম আছো সেরকম থাকবে। তারপরে ওরা দোকান তুলে দিয়েছে। আমরা চাই যেরকম আমরা আছি সেইভাবে আমরা যেন দোকানদারি করতে পারি, আমরা গরিবরা যাতে খেটে খেতে পারি, এর জন্য আমরা এইটুকু। আমরা গরিব মানুষ, হসপিটালে ভর্তি আছে, আমার পেশেন্ট বলছে বলে 15,000 টাকা একটু রিপোর্ট করতে হবে, না তো তোমার পেশেন্ট ওটির ঘরে নিয়ে যাব না। আজ এক সপ্তাহ পেশেন্ট ভর্তি আছে, বললে আমার 15,000 টাকা একটু রিপোর্ট করতে হবে, ওটি করবো। আজ এক সপ্তাহ আমার পেশেন্টের গায়ে হাত দেয় না। তাহলে আমরা গরিব মানুষ টাকা কোথাও তাহলে সরকারি জায়গায় কেন পড়ে থাকবো? হ্যাঁ, বিগত শুক্রবারের রাতে যখন সব দোকানদাররা শেষ 11:40 এখান থেকে ডায়মন্ড হারবার গাড়ি কাজ করে সব বেরিয়ে যাওয়ার পরে এটা আরপিএফ জিআরএফ মিলে প্ল্যান করে এরা সব দোকানপাটগুলো বিনা দোকানদার থাকার এরা সব তুলে ফেলে দেয় বাইরে। যখন যত যে জায়গায় ফাঁকা পেয়েছে সেসব জায়গায় অনেক বাজেভাবে ফিকে ফিকে ফেলে দিয়েছে। সে তাদের দোকানের কাঠ, যেটা কাঠের দোকানেগুলো পেটিগুলো নষ্ট হয়েছে, তাদের মাল ছিল নষ্ট হয়েছে, কারো টাকা পয়সা কারোর জিনিসপত্র ছিল সব নষ্টভষ্ট হয়েছে। ঠিক আছে, আর এগুলো আরপিএফ পুলিশ শুধু তারা নিজের হাতে করেনি, তারা এখানকার আরও যারা লোকেদের দ্বারাই কাজগুলো করিয়েছে, শুধু ক্ষতি করেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের আন্দোলন করছি, আন্দোলনটাকে থামাতে চাইছে। আন্দোলনটা এই হলো যে গরিব মানুষের দোকানগুলো যেরকম ছিল সেরকম আসুক, আরও ভাই ব্রাদার আছে তাদের সংসারটা চলুক। এ কি সরকার? এ তো বললো পাল্টিয়ে দেবো, এরকম পাল্টালো? এটা কি চোর সরকার? এ তো মানুষের পেট কেটে নিচ্ছে, মানুষের চিন্তা করলো না সরকার। এত কোনো কোটি কোটি মানুষ তারা কি করে খাবে? তাদের পাল বাচ্চাদের কি হাতে চাকু ছুরি দিয়ে দেবে? এই বন্ধ পেন দেওয়ার মতন ক্ষমতা হলো না এই সরকারের। মানুষের কাজ দিতে পারবে না, তাদের কাজ কেড়ে নিলে তারা করবে কি? তারা খাবে কি? এই দোকানগুলো বসানো আমাকে ডান্ডা মেরেছে, আমাকে এখনই একটা ডান্ডা দিল আরপিএফ। আমরা রুখতে গিয়েছিলাম বলে আমরা দোকান আমাদের কর্ম করে খাই, আমরা এই কর্ম ছাড়া আমাদের কিছু জানা নেই তো, আমরা এখানে হকারি করে খাই। তারপরে আমাদের উঠাক, আগে বিকল্প ব্যবস্থাটা করে দুক যে আমাদের বাল বাচ্চাদের। হ্যাঁ, আমরা পুনর্বাসন চেয়ে আমাদেরকে যা করুক। আমরা আনলাম ভালোর জন্য, যে চোরকে তাড়িয়ে শিয়ালকে তাড়িয়ে বাঘ আনলাম, আমরা শিয়াল তাড়িয়ে বাঘ আনলাম, আর কিছুই না। আমরা সমস্যায় পড়তে হচ্ছে আমাদের সব রকম সমস্যা, আমাদের তো ওই দোকানেই তো রুজি রোজগার, তাই যদি পেটেই আমাদের লাথি দেয় তাহলে আমরা কি করে বাঁচবো? আমাদের তো বেঁচে থাকতে হবে, আমাদের দোকানপাট সব ভাঙচুর করে দিচ্ছে। তাহলে এই সরকার এসে উন্নতি করবে কি? উন্নতি করবে জনগণই তো সরকারকে নিয়ে এসছে। আমাদের যে এতগুলো হকার আছে তাদের বিকল্প কি হবে? একটা জায়গা 1 নম্বর বিধাননগর 1 নম্বর প্ল্যাটফর্ম, তাহলে এত মানুষ কি করবে? ইয়ং জেনারেশনটা না কিছু করতে পারবে, কিন্তু যারা বয়স্ক আছে তারা কি করবে? প্রত্যেকটা ঘরে এখন ওষুধ, কেউ ওষুধ ছাড়া নেই। তাহলে কি করে এরকম হঠাৎ সব তুলে দিচ্ছে, নিজেরা ডিসিশন নিচ্ছে, তাহলে আমরা কোথায় যাব? এতগুলো মানুষ কোথায় যাবে? তার একটা বিকল্প দিক। আর দ্বিতীয় কথা হচ্ছে কেন পালাচ্ছে? আমরা কি তাদেরকে তাড়িয়ে দিচ্ছি ঘর থেকে? বলতে পারবে কেউ? এই লেভেলের দুর্নীতি করেছে, তারা ভয় এলাকায় থাকতে পারছে না। আমি বলবো ফিরে আসুন, পরিষেবা দিন। আর যদি ফিরে আসতে ভয় লাগে পদত্যাগ করুন, সেই জায়গায় নতুন করে অন্যদের সুযোগ দিন।
পরিষেবা সাধারণ মানুষ পায়। 1 বছর আগে একটা আইন হয়েছিল, সেই আইনটা এখন লাগু করা হয়েছে। সিএ এবং অনুপ্রবেশকারীদের পুলিশকে অ্যারেস্ট করতে বললো এবং বিএসএফ হাতে তুলে দিতে বললো। সেটাকে নিয়ে অনেক মানুষ বিভ্রান্তের ভিতরে আছে যে যাদের ডিলেট হয়ে গিয়ে মানে যাদের ভোটার লিস্টে ডিলেট হয়ে গেছে তাদেরকে হয়তো অ্যারেস্ট করা হবে। এই নিয়ে দেখুন, আমি একটা কথা, আমি অনেকটা কথা বলেছেন, আমি একটা কথা স্পষ্ট ভাষায় বলছি, সিএ নিয়ে আমার অলরেডি চ্যালেঞ্জ করা আছে, মামলা চলছে সুপ্রিম কোর্টে। সেই তারিখ ওই প্রসঙ্গ সরিয়ে যাচ্ছি। যাদের ভোটার লিস্টে নাম ডিলিট হয়েছে এই 27 লক্ষ, তারা আতঙ্কিত হওয়ার জায়গা নাই এই ক্ষেত্রে, এই রিলেটেড যে তাদেরকে পুলিশ ধরবে। আপনার এখন ভোটার লিস্টে নাম থাকবে না থাকবে, এটা ভোটার লিস্টের নাম থাকা না থাকা থেকে সাথে সিটিজেনশিপের কোনো সম্বন্ধ নেই। আপনার ভোটার কার্ড নাই, আধার কার্ড আছে, প্যান কার্ড আছে, রেশন কার্ড আছে, দলিল আছে, আপনি তো ভারতীয়। এটা আপনারা বুঝতে পারছেন না কেন? এটা আতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছে। আপনাকে আমাকে আতঙ্কে রাখতে পারলে শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করা যাবে না। আপনি বলেছিলেন ক্ষমতায় আসলে 450 টাকা গ্যাস দেবো, এই প্রশ্নটা কেউ করবে না। চাকরির কথা বলেছিল, পেট্রোল ডিজেলের দামের কথা বলেছিল, মুখ্যমন্ত্রীকে আর কেউ এই প্রশ্ন করবে না। ওই জন্য আতঙ্কে রাখবে, এমন কথা বলবে ঠিক মধ্যিখানে বলে ছেড়ে দেবে, সাধারণ মানুষ এটা নিয়ে হই হই করবে। আরে আমার ভোটার ডিলিট হয়েছে অন্যায়ভাবে, আমার তো আরও কাগজ আছে। আচ্ছা, আপনারা যেটা ভোট দিতে যান, ভোটার কার্ড ছাড়া আর মনে হয় 11টা ডকুমেন্টস আছে ভোট দেওয়া যায়, তাহলে কেন সেগুলো অ্যালাউ করেছিল? আপনার ভোটার কার্ড হারিয়ে গেছে, আপনি আধার কার্ড দিয়ে ভোট দিতে পারেন, তাহলে আধার কার্ড আপনার কাজে লাগবে না? আপনার দলিল আছে আপনার কাছে। এটা আতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছে। ইসরায়েলের বাপজবা 27 লক্ষ মানুষকে নিয়ে প্রতিবাদ আপনি একাই করেছিলেন এবং টিএমসির 80টা প্রার্থী থাকাও তারা চুপ আছে। এটা আমি কিছু বললেই আবার কিছু সোশ্যাল মিডিয়ার হয়ে করছে, আমার অ্যাডমিনরা দেখাচ্ছিল, অনেকে রাগ হচ্ছে, বলছে এখনও কেন তৃণমূলের বিরুদ্ধে বলছে। আরে তৃণমূলের সব থেকে বড় অপরাধ তৃণমূল করেছে বিজেপিকে হাত ধরে বাংলায় নিয়ে আসা। আজকে বিজেপি সরকার তৈরি হতো না, এই ফ্রন্টে নিয়েছে না লড়াই করার গল্প শোনালে। তৃণমূল বিজেপিকে ফ্রন্টে নিয়ে এসছে, আজ সব থেকে বড় অপরাধ। 80টার কিচ্ছু দাম নেই, 80 আর 0 সমান, কারণ দুর্নীতি করে দলটা এই পর্যন্ত পৌঁছে গিয়েছে, ভয়ে মুখ খুলতে পারছেন। গতকালকে দেখছিলাম শিয়ালদাতে কোনো একটা কারণে এই একটা প্রোটেস্ট করছে, হকারদেরকে নিয়ে প্রোটেস্ট করছে, পজিটিভ, আমার কাছে নেগেটিভ পজিটিভ। সেখানে দেখলাম 3 জন মাত্র এমএলএ, যে দলে 80টা এমএলএ 3 জন এমএলএ। শুধু তাই নয়, আর কর্মী সমর্থক মিলিয়ে 20টা থেকে 21টা হবে না। মানে বুঝতে পারছেন দলটা কী লেভেলে পৌঁছেছে। আমি বলেছিলাম 6 মাস যাবে না এই দল ক্ষমতা থেকে চলে গেলে পোস্টে আপনার ফ্ল্যাগ মাথার লোক পাওয়া যাবে না, বলেছিলাম অনেক আগে। দেবেন নতুন রেকর্ড খুঁজে বার করবেন, পেয়ে যাবেন আপনারা। আজ সেই জায়গায় যাচ্ছে। আজকে দেখছিলাম বিরোধী দলনেতাকে মাটিতে বসে আছে, তার রুম দেয়নি বলে প্রতিবাদ করছে। বাপ কোনোদিন বাপকেও ছাড়ে না। আমাকে 5 বছর রুম দেয়নি বিধানসভার মধ্যে। আমি কিন্তু ওই কাঁদা করার ছেলে নয়, মাটিতে বসিনি। হ্যাঁ, বসেছে, প্রোটেস্ট করতে পারে। আমি নওশাদ সিদ্দিকী আমাকে দেয়নি। আমি কারো মিডিয়ার সামনে কান্নাকাটি করছি নাকি? আমি চুপ ছিলাম। কোথাও লবিতে বসতাম, এখানে যে সেইখানে গিয়ে ওখানে গিয়ে বসতাম, আমি কাজ মিটিয়ে নিচ্ছি 5 বছর ধরে। বিধানসভাতে একটু আমি মানে আমার যতটা সমর্থ আছে সেখানে আমি আটকাইনি কিছু, মানে আমি চালিয়ে গেছি, আমার রুম দেয়নি বলে। আজকে দেখলাম কি রুমের জন্য তারা আন্দোলন করছে। হ্যাঁ, দেওয়া দরকার তাদেরকে, যে রুম দেয়নি এরকমই প্রতিবাদ করছি। দ্রুততার সাথে বিরোধী দলকে রুম দেওয়া দরকার, এটাও কিন্তু আমি বলছি। কিন্তু পাপ ভাবতেও ছাড়ে না। নওশাদের সাথে কী করেছিল বিগত সরকার, আগে তারাই রাস্তা বসছে। কিন্তু সেখানে থেকে যে 80 জনের মধ্যে কজন ছিল, 10 থেকে মনে হয় 12 জন। এই দলটা আর মনে হয় 6, মানে বিজেপি যতদিন চাইবে, এখনও বলছে আবার বিজেপি যতদিন চাইবে পশ্চিমবাংলা তৃণমূল থাকুক ততদিনই থাকবে। আর বিজেপি যেই দিন বলবে যে না আমি আর তৃণমূলকে পশ্চিমবাংলা রাখবো না, সেই দিনই উঠে যাবে। পশ্চিমবাংলা থেকে টিএমসি মুছে ফেলার পিছনে নওশাদ সিদ্দিকী ও হুমায়ুন কবিরের হাত, কী বলবেন? দেখুন, এইটা নিয়ে আমার সাথে একটা আপনারা করুন, লাইভ করবেন, একটা দিন করুন, আপনারা চ্যানেল মিলে সাধারণ মানুষকে বার্তা দেবেন। একদিন লাইভ হবে, লাইভ আলোচনা হবে। সাধারণ মানুষ যারা সাধারণ মানুষ অ্যাকচুয়াল নয়, যারা তৃণমূলপন্থী বুদ্ধিজীবী বলে, যাদের এখন মাল আসা বন্ধ হয়ে গেছে, তারা খুব এটা নিয়ে খুব মিসগাইড করছে। আমি আমার উত্তর দেব। আমি হুমায়ুন কবিরের উত্তর দিতে পারবো না, আমি অন্য কারোর উত্তর দিতে পারবো না। আমি লাইভে বসবো,
কোশ্চেন করবে, যুক্তি দিয়ে তার কথাটাকে আমি খাটাবো। আর তারও কোশ্চেনের পিছনে যদি কোনো যুক্তি থাকে আমি যদি ভুল হয়ে যাই আমি ভুল স্বীকার করবো। আরে ভাই, আমি 30টা জায়গায় প্রার্থী দিয়েছিলাম, 1 নম্বর কথা। দ্বিতীয় কথা, আমার একটা কথা সাম্প্রদায়িক আছে যে অন্য ধর্মের মানুষ আমার উপরে ক্ষিপ্ত হয়ে আইএসএফকে ভোট দেওয়া তো দূরের কথা, তৃণমূলকে তো ভোট দেওয়া দূরের কথা, বিজেপিকে ভোট দেবে, এই ধরনের কেউ আমার একটা শব্দ বলতে পারবে? তো কিসের জন্য বলুন? আমি আমার ভাঙনের কথা বলি। গতবারের থেকে 20,000 ভোট আমি বেশি পেয়েছি। গত 2021 সালে আমি আমার নন মুসলিম ভাই তথা হিন্দু ভাইদের খুব একটা ভোট পাইনি ভাঙর থেকে। এবারে আমার ভোট বেড়েছে, তাদের প্রচুর ভোট পেয়েছি। এখন ব্যাপারটা হচ্ছে বারবার কারো ঘাড়ে দোষ চাপিয়ে দিতে হবে। আপনার খেয়াল আছে 21-এর পরে বা বেশ কয়েকটা নির্বাচনের পরে লক্ষ্মীর ভাণ্ডারকে নিয়ে অনেকে খিল্লি করেছিল। এই লক্ষ্মীর ভাণ্ডারের কাছে হেরে গেলাম। আমি নওশাদ সিদ্দিকী তখন প্রতিবাদ করেছিলাম, ভুল হচ্ছে, যারা লক্ষ্মীর ভাণ্ডার নাই সেটাকে নিয়ে আপনারা খিল্লি করবেন না, কারণ আমাদের মানুষের কাছে পৌঁছাতে পারেনি, মানুষের রাইট আমার কাছে আসেনি, অধিকার আমাকে দেয়নি, তো মিটে গেল। তার জন্য কার দোষ চাপাতে হবে কেন? তো এইটা হচ্ছে তৃণমূলপন্থীরা দোষ চায়। সরকারটা তো বিজেপির হাতে তুলে দিয়েছে তৃণমূলই।